আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমার ছাদ বাগানে। ছাদ কৃষির আজকের পর্বে দেখাবো যে আমার বাগানে যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা করমচা গাছ। এই করমচা গাছের কিভাবে আমি করমচা গাছ আমার ছাদ বাগানে চাষ করলাম এর বৃত্তান্ত চারা লাগানো থেকে নিয়ে ফল আহরণ করা পর্যন্ত যে কতগুলো স্টেপ আছে সেইগুলি আমি আজকে বর্ণনা করব। আমার কয়েকজন বন্ধু বলে যে আপনার ছাদ বাগানে তো অনেক গাছ দেখছি, একটু একটু করে দেখান, কিন্তু প্রত্যেকটা গাছ লাগানো থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত স্টেপ আছে আপনার যত্ন করেন যেভাবে, সেই যত্নটা দেখাবেন। তা আমি দেখেন এক এক দিন এক একটা গাছ ধরছি আর তার বর্ণনা দিচ্ছি। তো আজকের পর্বে হবে এই করমচা গাছ। আমার এই পিছনে আছে, এই করমচাটা একটু দেখেই নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলি করমচা, আমাদের গ্রামে বলা হয় করাইচ। এই করাইচ বা করমচা হলো একটু একটু টক টক কিন্তু স্বাদের, বেশি টক না, হালকা টক কিন্তু স্বাদের। দেখেন দেখতে কিন্তু চেরি ফলের মতো দেখা যাচ্ছে। যেটা বেশি পরিপক্ক হয়েছে সেটাই জাম কালার হয়ে গেছে, আর যেটা কম পরিপক্ক লাল কালার। আর পরিপক্ক হওয়ার আগে হয় এটা সবুজ কালার। এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে পরিপক্ক হয়ে গেছে, যে এইটা এই যে এরকম আহ সবুজ সবুজ কালার আছে। আমি প্রথমেই দেখে নিচ্ছি যে এটা আমি কিভাবে পেলাম। দেখেন, এই করমচা গাছ এটা আমি আসলে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। অনলাইন শপে সব গাছই প্রায় পাওয়া যায়। আপনারা বাংলাদেশে অনেক অনলাইন শপ আছে, সেই অনলাইন শপে বিশেষ করে চারার যেগুলি সেগুলি নিতে পারেন। বিভিন্ন গাছের চারা পাওয়া যায় হর্টিকালচারের। এই যে আমি লাগিয়েছি এই একটা রঙের ড্রামে। বাসা করার সময় যে বড় বড় রঙের ড্রাম ব্যবহার করা হয়েছে, সেই ড্রামটা ওই যে লাল রং করে নিছি, আর নিচে 3টা ছিদ্র করে দিছি যাতে অতিরিক্ত পানি সে বের হয়ে যায়। আর এতে লাগাইছি, তাহলে এর মধ্যে যে সয়েলটা দেখতে পাচ্ছেন যে কিসের সয়েল সেটা আমি বলতেছি। এই গাছটা কিন্তু আমি লাগিয়েছি ধরেন 16 বা 17 সনে, এবার 24 সন। এই গাছটা তাহলে বলতে পারেন এটা খুব বেশি বড় না কেন, এটা ডালপালা আমি কেটে দিই, কারণ ছাদে বেশি ওজন করা যাবে না গাছের জন্য। তবে যে প্রথম যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটা দেখাচ্ছি। এই যে মাঠে যে ধান আবাদ করে যে মাটিতে, সেই মাটি আমি করেছি কি, ওই ভ্যানওয়ালাকে বলছি আমাকে কিছু মাটি এনে দাও, সে বস্তায় করে মাঠ মাঠের মাটি এনে দিয়েছিল। এটা এখন এটা সেটা পুরান মাটি, তখন এরকমই ছিল। এটা একটা ড্রাম খালি করে পরিষ্কার করে আবার নতুন করে রিফ্রেশ করা হচ্ছে। যে তখন ধরেন এরকম মাটি ছিল, মাটিটাকে ভেঙে এরকম ঝুরঝুরে করে আহ রোদ্রে শুকা দিছি। রোদ্রে শুকা দিছি, শুকাইলে পরে আরো পিটিয়ে আরো ঝুরাঝুরা করছি। তার সাথে এই মাটির সাথে যেহেতু এঁটেল মাটি ছিল সেগুলি, তার সাথে 4/1 ভাগ বালি মিক্সচার করছি। এই যে কনস্ট্রাকশনের কাজে যে সমস্ত বালি ব্যবহার করা হয়, সেই বালি মিক্সচার করে তারপরে গাছ লাগিয়েছি। এই সবগুলা গাছই কিন্তু ওই রকম ভাবে লাগিয়েছি যা দেখতে পাচ্ছেন। তার সেই রকম একটা এই তৈরি করছি এই করমচা গাছের জন্য। এই যে এই এই ড্রামে, আচ্ছা, তারপরে মাঝখানে একটু গর্ত করে সে চারাটা কিন্তু মাত্র 2 ফুট লম্বা ছিল যখন আমি অনলাইন থেকে কিনেছি। এখন এটা বড় হয়েছে। তো এর মধ্যে হালকা হালকা পানি দিয়েছি, এমন ভাবে পানি দেই যেন নিচ দিয়ে যে 3টা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে বের হয়ে না যায়। তো ছিদ্র রাখা হয়েছে যে অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি পড়লে যেন বের হয়ে যায়।
তো এইভাবে আমরা আন্দাজ করে পানি দিই। তবে এখন গাছ অনেক, তো অত হিসাব করে পানি দেওয়া যায় না। পানি দেই আমি, এই যে আমার পানির ট্যাঙ্কি আছে। আমার ছাদটা অবশ্য কমপ্লিট হয় নাই, এটা আমার বাড়ি কমপ্লিট হয় নাই। এটা এখন পর্যন্ত ৩ তলা পর্যন্ত হইছে। তো আমি কাজ বন্ধ রাখছি। তো ফাইনাল হইলে একটু সুন্দর হবে। তো ওই যে এ পাইপ দেখতে পাচ্ছেন, আমি কাছে যাই। এই যে ট্যাঙ্কির সাথে যে পাইপ দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে ইয়ের পানি পাইপ রাবারের। তা এটা তো পানি আসে, নিচ থেকে পানি আসে। এই যে এটাতে আসে, যে আইসা এই যে এই ট্যাঙ্কিতে ঢোকে। এই ট্যাঙ্কিতে ঢুকে যখন এই যে একটা চাবি আছে, এই চাবিটা যদি আমি এদিকে খুলে দেই তাহলে পানিটা এদিকে আসবে। আবার যদি এটা বন্ধ করে দিই তাহলে পানিটা ওই ট্যাঙ্কিতে, তো পানি যখন যখন ট্যাঙ্কি ভরি আমরা তখন এটা এই দিকে খোলা থাকে, আবার যখন পানি দেই তখন এই দিকে খোলা থাকে, এটা বন্ধ থাকে। এটা চালু করিয়া তখন এই যে এই পাইপ আছে, যে লম্বা পাইপ, এটা সারা ছাদেই নেওয়া যায়। এটা লম্বা আছে, ওই মুখটা ওই যে বাইরের দিকে দিয়ে রাখছি, যাতে পানি টপ পড়লে ওইদিকে চলে যাবে। তো এইটা দেয় যত পানির ড্রাম আছে, ওই পানির ড্রামে পানি ফেলা হয় ঘুরে ঘুরে, এবং আন্দাজ করে ফেলা হয় যেন উপচে না পড়ে। তো এটা হচ্ছে গাছের জন্য প্রয়োজনীয় খাবার, যেটা মাটি। এই মাটির সাথে তাহলে আমাকে দিতে হবে, তো নিউট্রিশন দিতে হবে, গাছের যে খাবার, দৈনন্দিন খাবার। তাহলে কি খাবার দেই? এই মাটির সাথে আমি প্রথমবার যখন লাগাই তখন 3/1 বা কোনোটাতে 4/1 জৈব কম্পোস্ট মিক্সচার করছিলাম। তখন বস্তায় বস্তায় আমি ওই অনলাইনে অর্ডার করে কিনতাম। এখন অনলাইনে অর্ডার করে সেটা কিনি না, এখন আমি আমাদের ময়মনসিংহের লোকাল হর্টিকালচার আছে, ওদের ফোন করলে ওরা এনে দেয় 1 বস্তা করে পচা গোবর। পচা গোবর মানে গোবরের মতো থাকে না, এরা হয়তো 1.5 বছর 2 বছর রেখে দিলে গোবরটা ঝুরা ঝুরা হয়ে যায়, মাটির মতো হয়ে যায়। সেটা আর গোবরের মতো দেখা যায় না, গন্ধ করে না। সে এই মাটির সাথে মিক্সচার করে দিই, এবং যখন এই গাছের খাবার কম পড়ে আমরা বুঝতে পারি পাতা দেখে, তখন একটু গর্ত করে ওই খাবারটা দিই। তাহলে এখন আপনি জৈব কম্পোস্ট দিতে পারেন। জৈব কম্পোস্ট ফ্যাক্টরিতে তৈরি হয়, অথবা ইয়ে আছে আপনার ওই ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, সেটাও দেওয়া যায়। আমি সবই ব্যবহার করছি, কিন্তু বর্তমানে যেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি সস্তা, সেটা হলো আপনার পচা গোবর। তো এইগুলো। আর গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, সে যে কোনো গাছই বড় হয়, বড় হইলে সেটে দিতে হয়, কারণ সেটে না দিলে এটা এই এই যে মাটির পরিমাণ, খাবারের পরিমাণ, এটা একটা আছে, মানে গাছে কতটুকু খেতে পারবে এখান থেকে, তার পরিমাণ মতো খাবার দিতে হবে। যদি গাছ বড় হয় তাহলে পরিমাণ মতো খাবারও পাবে না, পানিও পাবে না। এই জন্য এর চেয়ে বেশি বড় করবো না। দেখেন জাস্ট আমার সমান এই গাছটা। আর যখন এই যে এই ফলটা শেষ হবে, তখন আমরা এই যে গাছের ডালগুলো ছেটে দিব। ছেটে দিলে আবার এতটুকুই থাকবে। আর দেখেন যে এখানে ছেটে দিয়েছিলাম, দেখেন কতগুলা ডাল হয়েছে, সব ঝোপানো অবস্থা, এবং ফলও হয়েছে কিন্তু এখানে অনেক। এই যে পেকে গেছে সব করমচা। এই দেখেন, এই করমচাটা অবশ্য সবার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার ওয়াইফের কাছেও ভালো লাগে। এই করমচা আমি সকালবেলা নিয়ে বাটিতে তুলে নিয়ে ইয়ের উপরে রাখি, টেবিলের উপর রাখি, মাঝে মাঝে সে মুখে দেয়, আমি মুখে দিই, ডাউলের সাথে দেয়। বিভিন্নভাবে এই করমচাটা খাওয়া যায়। আরেকটা প্রশ্ন করতে পারেন, তাহলে যে এই যে কীটনাশক হিসেবে আপনি কি দেন? করমচা গাছে আসলে তেমন আক্রমণ করে না, তারপরও আমি উম, অ- আমার অপশন আছে, সব গাছে আমি নিমের পাতার রস স্প্রে করি। এখন নিমের পাতার রস কিভাবে বানানো হয় ওটারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওটা সার্চ দিয়ে নিমের পাতার রস লিখে, আর সাদিকুল তালুকদার লিখে সার্চ দিলে পাবেন যে নিমের পাতার রস তৈরি করার নিয়ম।
এবং স্প্রে করা। এটা নিয়ে আলাদা ভিডিও আছে, তো এখন ওইটা বললাম না। আমি নিমের পাতার রস কীটনাশক হিসেবে ব্যবহার করি, সেফ, স্বাস্থ্যের জন্য ভালো। আমি আজকে এই কিছু করম শাক যেগুলি পাকছে এটা তুলবো। এই যে করম চা নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে আমি বাটি নিয়ে এসেছি, স্টিলের বাটি। এই করম চা আমি তুলে বাসায় নিয়ে যাব। এই যে অনেকগুলা করম চা পাকছে আজকে। এটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পরিষ্কার হয়েছে, কাজেই আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সামনে খেলাম। এছাড়া সাধারণত আমি বাসায় নিয়ে ধুয়ে খাই। একটা করম চা আপনাদের সামনে খাই। টক টক মিষ্টি। যদিও টক, কিন্তু বেশি পাকলে কিন্তু পাকিয়ে খেয়ে ফেলে। এই যে দেখেন আজকের কালেকশন, এই কয়টা করছি, তুলছি, আরো আছে, এর চেয়ে আরো ঢের বেশি আছে গাছে, আরো পাকবে পরে, পাকার পরে আরো তুলবো। আমার এই যে বাসায় নিলে আমার ওয়াইফ নিশ্চয়ই খুশি হবে, যে মেয়েরা জানেন কিছু কিছু টক পছন্দ করে। আমি মেয়ে না হলেও আমি কিছু কিছু পছন্দ করি, গাছের দিকে খেতে ভালোই লাগে। তবে আজকে দেখালাম ছাদ বাগানে বা ছাদ কৃষির করম চা চাষ। একটা করম চা গাছ লাগানো থেকে নিয়ে ফল খাওয়া পর্যন্ত দেখালাম, এবং তার কি পরিচর্যা করতে হয়, তাকে কি খাবার দিতে হয়, সবই বললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনাদের বন্ধুদের কাছে যেন ভালো লাগে, এই জন্য শেয়ার বাটনে ক্লিক করে একটু শেয়ার করে দিবেন। তাদের অনেকেরই তাদের ছাদের সুবিধা আছে, ছাদ বাগানে এরকম করম চা চাষ করে তারাও খুশি হবে। এই জন্য রিকোয়েস্ট করছি যে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেন। আজকের মতো রাখছি। আল্লাহ হাফিজ।